নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আজকে রবিবারের সকাল আর ছুটির দিন, তাই জন্য একটু রান্নাবান্না লেটেই শুরু হয়েছে। আর যেহেতু রবিবার একটু স্পেশাল ব্রেকফাস্টও হবে। আজকে আমাদের স্পেশাল ব্রেকফাস্টে আছে চাউমিন। চাউমিন করতে গেলে আমি একটু একটা ভাজা মশলা অ্যাড করি, যেটা আপনারা দোকানেও পাবেন। এই হচ্ছে সেই ভাজা মশলা। এর মধ্যে ওই মৌরি আছে, দারচিনি আছে, গোটা জিরে আছে, ব্যাস এইটাই হচ্ছে। আর আছে গোলমরিচ। এটাই আমি চাউমিনে দিই যখন চাউমিন আমি করি, আর এই মশলাটাই দোকানেও ব্যবহার করা হয়। এখন এই পেঁয়াজগুলোকে ভাজতে বসিয়ে দিয়েছি। চাউমিন আমার সেদ্ধ করা হয়ে গেছে, নুন দিয়ে সেদ্ধ করে দিয়েছি। এই দিয়ে আজকে আমাদের ব্লগ, মানে আমার ব্লগ আজকে শুরু হলো, আমাদের রবিবারে সকালে শুরু হলো। আজকে মাংস তো হবেই, আর দেখা যাক আর কী হয়। ইতিমধ্যে আমার মেয়ের স্যার উনি এসে গেছেন পড়াতে। আজকে দুটো স্যার পড়াবে, একটা ইংলিশ স্যার বিকেলে, আরেকটা এটা তো আরেকটা স্যার আর কি। আর মানে এখন আমি শুধু ভাবি, রবিবার মানে কিন্তু বাচ্চারা একটু খেলতে পারে না দেখুন। আর আইসিএসসি বোর্ড তো প্রচুর চাপ থাকে, প্রচুর চাপ। তবে হ্যাঁ, আমি তো আমার মেয়েকে এখন পড়াচ্ছি। আমি 3 বছর আমার মেয়েকে দেখতে পারিনি, মানে ক্লাস 4, 5, 6 আমি দেখে উঠতে পারিনি। তো যাই হোক, এখন একটু চেষ্টা করছি ওকে, বিশেষ করে আর্টসের জায়গাটা একটু দেখার। তো দেখা যাক কতটুকু কী করে উঠতে পারি। আর নতুন করে অনেক কিছু শিখছি ওকে পড়াতে গিয়ে, এটুকু বলতে পারি। ভালো লাগছে, কারণ মানে নিজের ফ্যামিলি বা নিজের সন্তানের সঙ্গে আসলে আমার মেয়ের সঙ্গে টাইম স্পেন্ডিংটা আমার সত্যি কমে গেছিলো বছর দিনে। তো সেটা আমারও খারাপ লাগতো, ওরও ভীষণ খারাপ লাগতো। কিন্তু এখন যখন ওকে আমি পড়াই, রোজ সন্ধ্যাবেলা নিয়ম করে নিয়ে বসছি, দেখছি ইতিহাস, ভূগোল, বাংলাটা, হিন্দি, তো এখন একটা টাইম স্পেন্ডিং হচ্ছে। তো ওটাও করতে গিয়ে আমি একটা ব্যাপার বুঝতে পারছি, এটা খুব দরকার। আমরা ওই টিউটার রেখে দিই, টিউটারটা রাখুন, অবশ্যই টিউটার রাখবেন, কিন্তু নিজেকেও অন্তত নিজের বাচ্চার সঙ্গে টাইম মানে স্পেন্ড করাটা ভীষণ দরকার, ভীষণ দরকার। বিশেষত এরা যখন এখন উঠতি বয়স, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, চাউমিনটা আমি করে নিই। চাউমিনের রেসিপি আর কি দেখাবো, ওটা তো সবাই জানে, আর আমার তো ওটা ব্লগিং চ্যানেল। আর আমি তো বলেই দিলাম যে কোন স্পেশাল মশলা আমি চাউমিনে দেবো। আর যা আছে সব সেম। আজকে আর ডিম টিম কিছু দেবো না, কালকে ডিম খাওয়া হয়েছে। আজকে নর্মালি হবে, পেঁয়াজ দিয়েই হবে। একটু হয়তো বা আলু ভাজা, মানে আলু দিতে পারি, নাও দিতে পারি, ঠিক। এই ড্রাই রোস্ট যে ভাজা মশলাটা, ওটা তো দেবই। ব্যাস এই দিয়ে একটুখানি আদা দেবো, হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে শুরু হয়ে গেল রবিবারের ব্লগ। সবাই আশা করছি সবাই ভালো আছেন। আর রবিবার নিশ্চয়ই সবার ভীষণ স্পেশালভাবেই কাটছে, আমার তো কাটছি। তাহলে রবিবারের স্পেশাল ব্লগ শুরু হয়ে গেল। সকালের ব্রেকফাস্ট তো দুর্দান্ত হলো। এরপরে চলুন রান্নায় লেগে পড়ি, না হলে অনেক দেরি হয়ে যাবে। রান্নাতে প্রথমেই চাপিয়ে দিয়েছি ভাত, এইবারে চাপিয়েছি কড়াই। কড়াইতে তেল দিয়ে তার মধ্যে কালো জিরে আর রসুন ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে পালং শাকের ডাঁটা, কুমড়ো, বেগুন, আলু, পটল সমস্ত কিছু সবজি একে একে দিচ্ছি। আমার ঘরে চিংড়ি মাছ খুব সামান্যই ছিল। সেই চিংড়ি মাছগুলোকে লঙ্কা দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে এই মুহূর্তে পটলের সাথে কষিয়ে নিচ্ছি। এরপরে পালং শাকের জন্য যে সবজিগুলো কেটে কেটে রেখেছি সেগুলো সব দিয়ে দিচ্ছি। সবজিগুলো যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন একটু ধনে গুঁড়ো দেব। দেওয়ার পরে আরো একটুখানি কষিয়ে নেব। নুন দেব, লঙ্কার গুঁড়ো দেব, হলুদ দেব, সামান্য একটু স্লাইড চিনি দিব। দেওয়ার পরে যখন সবজিগুলো মোটামুটি একটু আধা সেদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দেবো কেটে রাখা পালং শাক। আজকে চিংড়ি মাছ দিয়ে এভাবেই পালং শাক করলাম। আমাদের রবিবারের সকাল জমে গেছে। আমাদের রবিবারের সকাল জমে গেছে।
সত্যি রবিবারের সকালটা দারুণ জমে গেছে। চলুন একটুখানি মাংসের রেসিপিটা শেয়ার করি। কড়াইতে মাংস নিয়েছি, তার মধ্যে কুচনো পেঁয়াজ, টমেটো সমস্ত কিছু পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। 1 কিলো মাংস আছে, আমি 1 কিলো মাংসে 3টে পেঁয়াজ নিয়েছি। তবে এবার থেকে ভাবছি 1 কিলো মাংসে 3টে নয়, 2টো পেঁয়াজ দেবো। কারণ আমরা তো হালকা খাওয়াটাই বেশি প্রেফার করি, সেই জন্য 2টো এলাচ থেতো করে দিয়ে দিলাম। তেজপাতা দিয়েছি, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে দিয়েছি। এরপরে জল ঝরিয়ে রাখা দইটাও দিয়ে দিলাম, টক দই। সামান্য একটুখানি সর্ষের তেল অ্যাড করলাম, ব্যাস এটুখানি অ্যাড করেছি, তার থেকে বেশি নয়। এইবারে খুব ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পরে রেখে দেব। রেখে দেওয়ার কিছুক্ষণ পরে শুকনো লঙ্কা, হলুদ আর লবণ দিয়ে দেবো। সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে তারপরে মাংসটাকে আস্তে আস্তে কষাবো। আমি আলু কখনোই ভাজি না মাংসে, আলুটা আমি এভাবেই দিয়ে দিই। এতে করে আমার মনে হয় আলুটা খুব জুসি খেতে লাগে। মাংসটা মোটামুটি কষানো হয়েই এসছে, তেলটা হালকা হালকা করে ছেড়ে দিচ্ছে। ঠিক সেরকম মুহূর্তে আমি দিয়ে দিলাম আলু। আলুগুলো দেওয়া হয়ে গেলে মাংসগুলোকে আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপরে মাংসে যে জলটা দেব সেটা একটুখানি গ্যাসে ভালো করে ফুটিয়ে নেব, না হলে খেতে ভালো লাগবে না। গামলার জলটা ফুটে উঠলেই মাংসের মধ্যে দিয়ে দেব, এবং যখনই মাংসটা একেবারে হয়ে আসবে তখন শেষে দিয়ে দেবো গরম মশলা। ব্যাস, আমার মাংসের ঝোল একেবারেই রেডি। আপনারাও এইভাবে বাড়িতে খেতে পারেন। হালকা হালকা মাংসের ঝোল কিন্তু রবিবারের দুপুরে দারুণ জমে যায়। আমার তো বেশ ভালো লাগে। আপনাদের কেমন লাগে আমাকে জানাবেন। ফাইনালি আমরা মেলায় যাচ্ছি, মেলায় যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। ঘরে ব্লগ করতে ইচ্ছা করছে না, গরম লাগছে প্রচণ্ড পরিমাণে। ছাদে এসে কি সুন্দর হাওয়া আর ওই বেলফুলের গন্ধ, এত সুন্দর লাগছে না, মানে মনে হচ্ছে আমি এখানে একটা খাটিয়া পেতে এখানেই আমি ঘুমাই, জানেন তো। এত ভালো লাগছে আমার, এত সুন্দর হাওয়া দিয়েছে। তো যাই হোক, এখন আমি রেডি হয়ে গেছি, আমার মেয়ে এখনও রেডি হয়নি, ও রেডি হবে। আমার ছেলেকে রেডি করব, করে আমরা মেলাতে যাব। ফাইনালি আমরা যাচ্ছি। নীল আকাশের নিচে কাশফুলের দোল আর মন ভরা শিউলির গন্ধ, এবং সেই গন্ধ মিলেমিশে শুরু হয় আমাদের দুর্গাপুজো। আমাদের লিলুয়ার বাসন্তী পুজোতেও কিন্তু সেই স্বাদটা পেলাম। এই পুজো শুধু দেবী বন্দনা নয়, এই এক রঙিন আবেগের গল্প। ছোটবেলার হাঁটা চলা, মায়ের হাত ধরা, মেলার ভিড়ে হারিয়ে যাওয়ার টুকরো টুকরো স্মৃতি। মেলার প্রতিটা দোকানে, প্রতিটা হাসিতে লুকিয়ে থাকে কত না অজানা আনন্দ। ফুচকার ঝাল মিষ্টি স্বাদ, নাগরদোলার ঝিমঝিম শব্দ, আর রঙিন আলোর ভেতর হারিয়ে যাওয়া একটা ছোট্ট আমি। সত্যি নিজেকে না মাঝে মধ্যে একদম বড় ভাবতে ইচ্ছা করে না, জানেন। প্রতি বছর যখন এই ঢাকের শব্দটা বাজে, হৃদয়টা কেমন যেন কেঁপে ওঠে। মনে হয় সব ফেলে ছুটে যায় সেই পুরোনো মাঠে, ছুঁয়ে দেখি শৈশবের সেই মধুর দিনগুলো। লিলুয়া শুধু একটা জায়গা নয়, এটা আমাদের ভালোবাসার শিকড়ের টান আর অকৃত্রিম আনন্দের ঠিকানা। এই বাসন্তী পুজোর মেলা, এই বাসন্তী পুজো আমাদের চিরকালীন স্মৃতি, চিরকালীন ভালোবাসা। মেলায় হঠাৎ পড়লো এই শ্রীকৃষ্ণের স্টলটা। এরা সম্ভবত মায়াপুর থেকেই এসে স্টল দিয়েছে, সেখান থেকে আমি একটা ধূপকাঠি কিনেছি। আর এই রঙিন মেলায় কেমন সুন্দর লাগছে দেখুন এই বেলুনগুলো। সত্যি মেলা জিনিসটাই একটা অন্য ধরনের অনুভূতি এনে দেয়। বাচ্চাদের কোলাহল, আনন্দের ছোঁয়া সব মিলিয়ে মিশিয়ে ভীষণ ভালো লাগে। তারই মধ্যে আমার পেয়ে গেল একটু তেষ্টা। ভাবলাম একটুখানি মকটেল খাই। আগের বার তো মেয়ের সাথে খেয়েছিলাম, মেয়ে এখন নাগরদোলাতে বসে আছে, আর এই ফাঁকে আমি একটুখানি মকটেলের স্বাদ অনুভব করলাম। ভালো হয়েছে। আর এই যে আমার মেয়ে বসেছে, ওর কিন্তু ইতিমধ্যে ভয়ও লাগছে। ভয় লাগার পাশাপাশি আবার নাগরদোলা চড়ারও ইচ্ছা আছে। তো যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে আমার মেয়ে কিন্তু আনন্দই পেয়েছে। মেলার হাজার ভিড়, হাজার শব্দের মধ্যে যখন পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয় তখন মনটা কেমন ভালো হয়ে যায় বলুন তো। ঠিক যেমন এখন হচ্ছে। সত্যি বন্ধুত্বেরও অনেক দরকার আছে বন্ধুরা, এবং সেই বন্ধু যখন একবার জিজ্ঞাসা করে কি রে কেমন আছিস, তখন সত্যি সব দূরত্বগুলো যেন কোথায় চলে যায়। এভাবেই টিকে থাকুক বন্ধুত্ব, টিকে থাকুক বন্ধুত্বের বিশ্বাস। তো যাই হোক, লিলুয়ার এই বাসন্তী মেলা এইবারে কিন্তু বেশ জাঁকজমক ভাবেই হয়েছে।
খুব ভালো লেগেছে আমার। এত সুন্দর সুন্দর জিনিস উঠেছে এবং জিনিসগুলির কোয়ালিটি খুবই ভালো। আমি এর আগের ব্লগেও বলেছি, মেলা মানেই যে খারাপ কোয়ালিটি সেটা কিন্তু এখন আর নয় বন্ধুরা। যথেষ্ট ভালো কোয়ালিটির জিনিস এসেছে। এখন মোটামুটি আমার এই ব্লগটা শেষের দিকে। তবে হ্যাঁ, এই বাসন্তী পুজোর মেলায় কিন্তু আরো একটা বৈশিষ্ট্য আছে। সেটা আমার হাসব্যান্ডই আপনাদেরকে সামনে এসে বলবে। তবে এই মুহূর্তে বেশ অনেকখানি রাত। আমরা ঠাকুরের দর্শন করব, কারণ একটু পরেই এই ঠাকুর বিসর্জনে যাবে। তো যাই হোক, এইবারের মেলা আমার ভীষণ ভালো লেগেছে, মন ছুঁয়ে গেছে। একটা খুব আলাদাই অনুভূতি হয়েছে। তো যাই হোক বন্ধুরা, এর আগের বার যখন এসেছিলাম আপনাদেরকে সেভাবে করে আমি দর্শন করাতে পারিনি। তো আজকে আমি করাতে পারলাম এবং সত্যি কথা বলতে আমার অনেক বেশি আনন্দ হলো। যেন মনে হচ্ছে দুর্গা ঠাকুর দেখছি একদম, মানে এটা অ্যাডভান্স দুর্গা। হ্যাঁ, বাসন্তী পুজো দুর্গা ঠাকুর যেন মনে হচ্ছে দেখছি। কি সুন্দর হাওয়া, সত্যি হাওয়া। যাক, মেলাতে এসে আজকে ভালো লাগলো। ওদিনকার তো আমরা খুব তাড়াহুড়ো করে এসেছি, আমরা বেশি কিছু দেখতেই পাইনি। আজকে খেলাম, ভালো লাগলো। এই মেলাতে 5টা ফুচকা 20 টাকা, ওটা শুনে আমি ভাবলাম থাক, খায় না। কোনদিন না ফুচকা খেতে গেলে দেখবেন যে সব জায়গা সম্পত্তি বিক্রি করে খেতে হচ্ছে। এই মেলার একটা বিশেষত্ব আছে, অনেকে লোকাল লোকেরা এসে খাবার দাবার নিয়ে এসে সামনে বসে পড়ে, এই আশেপাশে সাইডে সাইডে বসে মেলাটা উপভোগ করে খেতে খেতে। মেলা থেকে খাবার কিনছে, কিনে খাচ্ছে। ভালো এই মেলাটা সত্যি। মেলার হাজারো ভিড়ের মধ্যে হঠাৎ চোখ পড়ল এক বৃদ্ধের দিকে। কাঁপা কাঁপা হাতে এই বয়সেও তিনি কি কর্মটাই না করে যাচ্ছেন। ধূপকাঠি বিক্রি করছেন এবং বিশ্বাস করুন খুব একটা বেশি আমি কাস্টমার সেই দোকানে দেখতে পেলাম না। নিজের হাতটা চুপচাপ বাড়িয়ে দিয়েছি। যাই হোক, তার কাছ থেকে ধূপকাঠিগুলো আমি কিনেছি। এই বৃদ্ধ বয়সেও সৎ থাকার একটা আপ্রাণ চেষ্টা। যাই হোক, আমার কাছে পুজো মানে কিন্তু এটাই। আমি ওই বৃদ্ধের মধ্যে ঈশ্বরকে দেখেছি। আমার আজকের ব্লগটাও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন।